ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA পরিদর্শকরা গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইহুদিবাদী শাসন ও আমেরিকার আগ্রাসী আচরণের কারণে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে ইরান। তবে NPT চুক্তির সদস্য দেশ হিসেবে তেহরান তার বাধ্যবাধকতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন বলেও জানান তিনি। গত সপ্তাহেই IAEA এর পরিদর্শকরা তেহরান রিসার্চ রিয়েক্টর সহ একাধিক ইরানি স্থাপনা পরিদর্শন করেছেন। আমরা আমাদের আইন অনুযায়ী সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের পরই অতিরিক্ত পরিদর্শন বিবেচনা করি, কারণ ইসরায়েল ও আমেরিকার আগ্রাসী পরিস্থিতির কারণে বিশেষ নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। সম্প্রতি নেটো মহাসচিব মার্ক রুট এক বক্তব্যে ইরানকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। নেটো মহাসচিবের এমন মন্তব্যকে অতিরঞ্জিত ও ভিত্তিহীন বলে দাবি করেছে বাঘাই। নেটোর প্রভাবশালী সদস্য হিসেবে আমেরিকা আন্তর্জাতিক শান্তির অন্তরায়। নেটো মহাসচিবের মন্তব্য ইরানের বিরুদ্ধে একটি অশোভন, অতিরঞ্জন এবং ভিত্তিহীন অভিযোগ ছাড়া আর কিছুই নয়। ইসমাইল বাঘাই আরো বলেন, IAEA পরিচালক রাফায়েল গ্রোসি নিজেই স্বীকার করেছেন ইরানের কর্মসূচি শান্তিপূর্ণ এবং কোনো বিচ্যুতির প্রমাণ নেই। তিনি পশ্চিমা দেশগুলোর ভিত্তিহীন অভিযোগ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। এ সময় ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলেও মন্তব্য করেন তিনি। আমেরিকা এবং অন্যদের ইরানের বিষয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়। গত কয়েক দশক ধরে আরোপিত নিষেধাজ্ঞাগুলো অন্যায়ভাবে ইরানের জনগণকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যা ইরানি নাগরিকদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। এটি সুস্পষ্টভাবে মানবতাবিরোধী অপরাধ। IAEA সম্প্রতি ইরানকে পারস্পরিক পরমাণু পরিদর্শন সহযোগিতা বাড়ানোর আহ্বান জানালেও তেহরান বলছে উদ্ভূত পরিস্থিতির কারণে অতিরিক্ত চাপ গ্রহণযোগ্য নয়। গাজায় প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পিত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন ওয়াশিংটনের কূটনীতিকরা। সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এ সময় নেতানিয়াহু সরকারের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমার উপস্থিত ছিলেন। বৈঠকে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজায় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। সোমবার নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র সোর্স বদ্রেসিয়ান বলেন, রাফা এলাকায় আটকে পড়া হামাস যোদ্ধাদের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় নেওয়া হবে। হামাস সন্ত্রাসীদের বিষয়ে আমার কাছে শেয়ার করার মতো তেমন কোনো তথ্য নেই, তবে যে কোনো সিদ্ধান্তে ট্রাম্প ও তার টিমের সহযোগিতা নেওয়া হবে। আমরা ট্রাম্প প্রশাসনের সাথে এই পরিকল্পনার অধীনে প্রতিটি পদক্ষেপে একসাথে কাজ করছি। এই বিষয়ে আলোচনা চলমান রয়েছে। এদিকে হাদার গোল্ডিনের দেহাবশেষ হস্তান্তরের পর আরও 15 প্যালেস্টিনিয়ানের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এ নিয়ে গাজায় 315 প্যালেস্টিনিয়ান বন্দির মরদেহ ফেরত এসেছে, যাদের মধ্যে মাত্র 92 জনের পরিচয় শনাক্ত করা গেছে। সবশেষ সোমবার 38 জনের মরদেহ অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে। তবে আরব সংবাদ মাধ্যম আল আরাবিয়া আল জাদিদ জানিয়েছে, ইসরায়েলি নাগরিক হাদার গোল্ডিনের মরদেহ হস্তান্তরের বিনিময়ে রাফায় গোপন সুড়ঙ্গে আটকে পড়া 1.5 শতাধিক হামাস যোদ্ধার মুক্তির দাবি জানিয়েছে হামাস। এ বিষয়ে চাপ প্রয়োগে উইটকফ এবং কুশনারকে রাজি করিয়েছে তুর্কি, যদিও এখন পর্যন্ত তেল আভিভ এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। অন্যদিকে সোমবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় এক শিশুসহ 2 প্যালেস্টিনিয়ানের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুদ্ধবিরতির পর গাজায় 271 জন প্যালেস্টিনিয়ানকে হত্যার কথা উল্লেখ করে তেল আভিভে ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়েছে হামাস। সিরিয়াকে সফল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সিরিয়াকে গড়ে তুলতে আল শারা অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করতে পারবেন বলে আশা করেন ট্রাম্প। গত 80 বছরে সিরিয়ার প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ঐতিহাসিক সফর করেন দেশটির সাবেক বিদ্রোহী নেতা আল শারা।
তবে কঠোর গোপনীয়তার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস। কয়েকদিন আগেও যিনি ছিলেন জঙ্গি সংগঠন আল কায়েদার অন্যতম সহযোগী সংগঠন হায়াত তাহরির আল শামের নেতা, যার মাথার ওপর ছিল আমেরিকার ঘোষিত $10 মিলিয়ন পুরস্কার, সেই আহমেদ আল শারাকেই এবার হোয়াইট হাউসে ডেকে বৈঠক করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার শুরু থেকেই আল শারার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প, তুলে নিয়েছেন তার উপর আরোপিত নিষেধাজ্ঞা। এবার হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশংসার বন্যায় ভাসালেন ট্রাম্প। আল শারাকে একজন শক্তিশালী ও বিচক্ষণ নেতা আখ্যায়িত করেন তিনি। প্রতিশ্রুতি দেন সিরিয়াকে সফল রাষ্ট্র হিসাবে গড়তে করবেন সর্বাত্মক সহযোগিতা। He is a very strong leader. He comes from a very tough place and he's a tough guy. I liked him. I get along with him. The president, the new president of Syria. And we'll do everything we can to make Syria successful because that's part of the Middle East. সিরিয়াকে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশের সঙ্গে সিরিয়াকে সফল করতে কাজ করবেন তিনি এবং আল শারা সেই দায়িত্ব ভালো করেই পালন করবেন বলে আশা জানান ট্রাম্প। Syria is a very big part of the Middle East, very important part. If you look back at Syria for years, they had the doctors, the lawyers, they had so many of the great intellects. It's an amazing place with great people. এবিসি নিউজের ফরেন করেসপন্ডেন্ট মার্কাস মুর বলেন, দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে বড় ধরনের সহায়তা প্রয়োজন। সে বিষয়ে সহযোগিতা পাওয়ার নিশ্চয়তা আদায় করতেই প্রেসিডেন্ট আল শারা হোয়াইট হাউস সফর করেছেন। নিরাপত্তা বিশেষজ্ঞ মার্ক পলিমেরোপলিসের মতে, প্যালেস্টিনিয়ান সন্ত্রাসীদের বিতাড়িত করা আইসিস বিরোধী জোটে যোগ দেয়া সহ আল শারা প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছেন। এতে সিরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তাই আন্তর্জাতিক পরিমণ্ডলে সিরিয়ার গ্রহণযোগ্যতাকে স্বাভাবিক করতে আল শারার ওপরই ট্রাম্প ভরসা করছেন। প্রয়াত স্বৈরাচারী প্রেসিডেন্ট সুহার্তোকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে ইন্দোনেশিয়া। 1998 সালে সহিংস বিক্ষোভের মুখে 3 দশকের শাসন শেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। সে সময় ব্যাপক ছাত্র বিক্ষোভ ও দাঙ্গায় অন্তত 1200 মানুষের মৃত্যু হয়। তার শাসনকাল জুড়ে ছিল মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং স্বজনপ্রীতির নানা অভিযোগ। সোমবার জাকার্তায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে একদল গণতন্ত্রপন্থী কর্মী, যেখানে উপস্থিত ছিলেন সুহার্তোর শাসনমলে ক্ষতিগ্রস্তদের পরিবারগুলো। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে 21 বছর বয়সী ছাত্র জানুয়ার সূর্য গুলিমার বলেন, সুহার্তোকে জাতীয় বীরের ঘোষণা করা গণতন্ত্রের জন্য একটি পশ্চাৎপদ পদক্ষেপ। বিভিন্ন বই ও জার্নালে উপস্থাপিত প্রতিবেদন ও প্রমাণ দেখে বোঝা যায় সুহার্তো ছিলেন এক স্বৈরাচারী চরিত্র। তাই সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা করা গণতন্ত্রের জন্য এক পশ্চাৎ পদক্ষেপ। আমরা জানি গণতন্ত্রের মানে হলো জনগণের কণ্ঠকে মূল্য দেয়া ও সম্মান করা, তা দমন করা নয়। স্টেট প্যালেসে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বর্তমান প্রেসিডেন্ট এবং সুহার্তোর প্রাক্তন জামাতা প্রাবোও সুবিয়ান্তো, যেখানে সুহার্তোর পুত্র ও কন্যার হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট। পুরস্কার গ্রহণ করার পর সুহার্তোর কন্যা সিতি হার্দিজান্তি রুকমানা সাংবাদিকদের বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তার বাবা ইন্দোনেশিয়ার মানুষের জন্য সংগ্রাম করেছেন। পক্ষে বিপক্ষে মত থাকা স্বাভাবিক, কেউ সমর্থন করছে, কেউ বিরোধিতা করছে, এটা তো সবসময়ই হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা দেখেছি আমার বাবা কি করেছেন তার তরুণ বয়স থেকে মৃত্যু পর্যন্ত। আমরা দেখেছি দেশের জন্য, জাতির জন্য, ইন্দোনেশিয়ার মানুষের জন্য তার সংগ্রাম। তাই বিরোধিতা করায় সমস্যা নেই, তবে সেটি যেন চরম পন্থায় না যায়। সবচেয়ে জরুরি হলো আমরা যেন ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের ঐক্য অটুট রাখি। 1945 সালে নেদারল্যান্ডস ও জাপানের উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া প্রতি বছর দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা নাগরিকদের জাতীয় বীরের খেতাবে ভূষিত করা হয়। 2008 সালে মৃত্যুবরণ করা সুহার্তো এবার আরও 9 জনের সঙ্গে এই মর্যাদা পেলেন।
1967 সালে দেশটির প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতা সংগ্রামের নেতা সুকর্ণোর কাছ থেকে ক্ষমতা গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হন সামরিক কর্মকর্তা সুহার্তো। 3 দশক ধরে তিনি ইন্দোনেশিয়াকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার পথে পরিচালিত করেন। তবে 1997 থেকে 98 সালের এশীয় অর্থনৈতিক সংকটে দেশটি অরাজকতায় ডুবে গেলে সুহার্তো শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। জার্মানির ম্যাগডেবার্গ শহরে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় অভিযুক্ত সৌদি নাগরিক তালেব আল আব্দুল মোহসেনের বিচার কাজ শুরু হয়েছে। সোমবার ওই মামলায় মোহসেনকে আদালতে হাজির করা হয়। 50 বছর বয়সী ওই চিকিৎসকের বিরুদ্ধে 6টি হত্যা, 388 জনকে হত্যা চেষ্টা এবং 309 জনকে গুরুতরভাবে আহত করার অভিযোগ রয়েছে। গত বছরের 20 ডিসেম্বর রাতের ওই গাড়ি হামলায় 6 জন নিহত ও 3 শতাধিক মানুষ আহত হন। অভিযুক্ত মোহসেন 2016 সালে বৈধভাবে জার্মানিতে বসবাসের অনুমতি লাভ করেন। জার্মানিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার পর থেকেই মোহসেন বার্নবুর্গ শহরে বসবাস করে আসছেন। সেখানকার একটি ডিটেনশন সেন্টারে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি। ঘটনার পরই ওই ডিটেনশন সেন্টার এক বিবৃতিতে জানায় শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সে সময় ছুটিতে ছিলেন মোহসেন। আদালত সূত্রে জানা গেছে, দোষী সাব্যস্ত হলে মোহসেনের সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। বিচার শুরু হওয়ার সময় তিনি ক্যামেরার দিকে একটি নোটবুক তাক করে কিছু সংক্ষিপ্ত লিখিত বক্তব্য প্রদর্শন করেন। তিনি আদালতে কিছু বলবেন কিনা তা শুনানির দিনই জানা যাবে। যদি তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ড ও শত শত হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে জার্মান আইনে সর্বোচ্চ শাস্তি তার জন্য অপেক্ষা করছে, সেটি হবে যাবজ্জীবন কারাদণ্ড। তদন্তে জানা গেছে, মোহসেন কোন ইসলামপন্থী চরমপন্থার সঙ্গে যুক্ত ছিলেন না। তবে 2019 সালে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেকে ইসলাম বিরোধী কর্মী হিসেবে তুলে ধরেন। সামাজিক মাধ্যমে মোহসেন জার্মানির কট্টর ডানপন্থী দল আফডি এবং ইলন মাস্কের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। হামলার কিছুক্ষণের মধ্যেই মোহসেন এক ভিডিও বার্তায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং নিজেকে সক্রেটিসের মতো ধর্মের সমালোচনার জন্য নিপীড়নের শিকার বলে দাবি করেন। স্লোভাকিয়ার পার্বত্য অঞ্চলে বাদামি ভালুক নিধন সংক্রান্ত সরকারি পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস, ক্লাইমেট কোয়ালিশন এবং এইভিস ফাউন্ডেশনের কর্মীরা। সোমবার দেশটির রাজধানী ব্রাতিস্লাভায় পরিবেশ মন্ত্রণালয়ের প্রবেশপথ অবরোধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন তারা। সংগঠনগুলোর প্রায় 2 ডজন কর্মী মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে আজ বন্ধ লেখা ব্যানার হাতে বিক্ষোভ করেন। এই বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্ত্রণালয় ঘিরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শান্তিপূর্ণ ও অহিংস প্রতিবাদের অধিকার আমাদের রয়েছে। আমরা আসলে এটা বোঝাতে চাই যে স্লোভাকিয়ার পরিবেশের উপর যে ক্ষতি হচ্ছে তা একদিন কিছু কর্মচারীর অফিসে না আসার চেয়েও অনেক বেশি গুরুতর। বিতর্কিত ভালুক নিধনের পরিকল্পনা ছাড়াও দেশটির বিভিন্ন ন্যাশনাল পার্কে গাছ কাটার সিদ্ধান্তের বিরুদ্ধেও প্রতিবাদ জানান তারা বলেন, এই দুটি পরিকল্পনাই স্লোভাকিয়ার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা মনে করি পরিবেশ মন্ত্রণালয়ের ধ্বংসাত্মক পদক্ষেপ থেকে প্রকৃতির অন্তত একদিন বিশ্রাম নেওয়ার সময় এসেছে। মন্ত্রী টোমাস তারাবা শিকার মন্ত্রীর মতো আচরণ করছেন, পরিবেশের ক্ষতি করছেন। গত 2 বছর ধরে তারা যে ক্ষতিকর আইন তৈরি করে চলেছেন, ন্যাশনাল পার্কগুলোতে গাছ কাটা কিংবা ভালুক ও নেকড়ের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, সবই প্রকৃতির জন্য ভয়াবহ। গ্রিনপিসের তথ্য অনুযায়ী স্লোভাক সরকার এবছর 350টি ভালুক গুলি করে হত্যার অনুমোদন দিয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরেই 180টি ভালুক হত্যা করা হয়েছে। যাদের দায়িত্ব প্রকৃতি রক্ষা করা, আজ তাদের কাছ থেকেই প্রকৃতিকে রক্ষা করতে আমাদের মাঠে নামতে হয়েছে। বিষয়টি পুরোপুরি হাস্যকর। পরিবেশ মন্ত্রণালয়ের এমন অবিবেচকের মতো আচরণে আমাদের মূল্যবান সম্পদ আমরা হারাচ্ছি। এই ক্ষয় আমাদের রোধ করতেই হবে। এটি নিছক কোনো নীতিগত ভুল নয়, এটি একটি পরিবেশগত বিপর্যয়। এই ব্যাপক নিধনের বিরুদ্ধে গ্রিনপিস ইউরোপিয়ান কমিশন অভিযোগ দায়ের করেছে। সংগঠনটি সতর্ক করেছে, এই নিধন পোল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলের বন্যপ্রাণীর জন্য হুমকি হয়ে উঠতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।